ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য যে ক্লাসটা থাকবে আমি বলেছিলাম যে সাউথ 24 এর ক্লাস করাবো, কিন্তু আজকে তোমরা অনেকে রিকোয়েস্ট করছো ডিটেল ক্লাসের জন্য। সেই কারণে আজ থেকে আমি সমাস শুরু করছি। সাউথ 24 এর যে কোয়েশ্চেন পেপারটা করাবো সেটা 3-4 দিন পরে করাবো, যেহেতু সমাস নিয়ে অনেক অসুবিধা আছে সেই কারণে তোমাদেরকে সমাসটা করাবো। ওকে, আচ্ছা, সকলে মন দিয়ে বোঝার চেষ্টা করবে আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগছে। তোমাদের সকলকে সহজ ই স্টাডিতে স্বাগত। আর আজকে তোমাদের জন্য, তোমরা সকলে চেয়েছো, তোমাদের সকলের অনুরোধে সমাসের ক্লাস। ঠিক আছে, সমাসের একদম ডিটেল ক্লাস। আগে বিষয়টা বুঝে নাও ভালো করে, তারপরে আমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব, কারণ আমাদের যে কোনো ব্যাকরণ করতে গেলে আগে কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার। চলো আর দেরি না করে আমরা ক্লাস করি। আচ্ছা, সবার আগে আমরা জানবো যে সমাস কাকে বলে। আগের দিনকে আমরা পড়াচ্ছিলাম যে পদের সঙ্গে পদের মিলনকে বলা হয় সমাস। তোমাদের একটা এমসিকিউ ছিল, তো সেখানে লেখা ছিল যে পদের সঙ্গে পদের মিলন, কিন্তু ব্যাপারটা কি, এই যে পদের সঙ্গে পদের মিলনকে বলা হচ্ছে সমাস। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন দুই বা ততোধিক পদ, যখন দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হচ্ছে, এক পদে পরিণত হয়। ঠিক আছে, এবার বিষয়টা কি, যেমন ধরো আমি বললাম বিদ্যার আলয় বিদ্যালয়। ঠিক আছে, তাহলে এই যে বিদ্যার আর আলয়, এখানে দুটো পদ, দেখো বিদ্যার আর আলয়, এই দুটো পদ এক পদে পরিণত হয়ে হচ্ছে বিদ্যালয়। তাহলে বোঝাতে পারলাম যে কিভাবে দুটো পদ এক পদে পরিণত হলো। অথবা দেখো আরেকটা বলছি, যেমন সাপোজ ধরো আরেকটা বললাম শিশুদের জন্য উদ্যান। তাহলে দেখো শিশুদের একটা পদ, জন্য একটা পদ, আর একটা হচ্ছে উদ্যান আর একটা পদ, সেটা কি হলো শিশু উদ্যান। তাই তো, আমরা বলে থাকি শিশু উদ্যান। এই যে তিনটে পদ যখন একটা পদে পরিণত হচ্ছে, অর্থাৎ এক বা একাধিক পদ, একাধিক পদ যখন একটা পদে পরিণত হচ্ছে, তাকেই আমরা বলে থাকি সমাস। এখানে আশা করি এই যে পদের সঙ্গে পদের মিলন, এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। এটা হলো উদাহরণ, সিম্পল এক্সাম্পল যেগুলো দিয়েছি, যেমন ধরো বিশ্বামিত্র, বিশ্বামিত্র, বিশ্বের মিত্র। তাহলে বিশ্বের আর মিত্র দুটো আলাদা আলাদা পরস্পর পদ রয়েছে। যেমন দেখো স্বর্গ, মর্ত, পাতাল, এটা হলো দ্বন্দ্ব সমাস। বিষয়গুলো আমি বোঝাবো, এক এক করে ভাগগুলো বোঝাবো। যেমন আজ আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র সমাস কাকে বলে, সমাসের বেসিক জায়গাটা, আর হচ্ছে অব্যয়ীভাব সমাস, যতগুলো সমাসের প্রকারভেদ রয়েছে, যার মধ্যে অব্যয়ীভাব সমাস হচ্ছে একটা প্রকারভেদ, তুলনামূলক একটু সহজ, একদম সহজ থেকে স্টার্ট করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইভাবে আমরা 3-4টে ক্লাসে সমাসটাকে বুঝবো। এটা তো অনেক বড় কনসেপ্ট, তাই তোমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, স্বর্গ, মর্ত ও পাতাল, তাহলে স্বর্গ, মর্ত, পাতাল হলো। তাহলে এখানে এই যে দুইয়ের বেশি পদের মিলন হয়েছে, সমাসটা হয়েছে দুই আর তার বেশি পদের। ঠিক আছে, স্বর্গ, মর্ত ও পাতাল, এই হলো বেসিক সমাসের ধারণা। সমাস কাকে বলে প্রথম। নেক্সট কি, নেক্সট বিষয়টা হচ্ছে যে সমস্যমান পদ আর ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আচ্ছা,
নাম্বার 1, প্রথমটা আগে আমরা পড়ি, সেটা কি না সমস্যমান পদ। সমস্যমান পদটা কাকে বলে? আচ্ছা দেখো, সমস্যমান পদ কাকে বলে আর একটা হচ্ছে ব্যাস বাক্য কাকে বলে, ঠিক আছে? এবার সমস্যমান পদটা যখন আমরা পড়বো, ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে বলা হচ্ছে সমস্যমান পদ। যেমন দেখো, আমি আগেই বললাম যে বিদ্যার আলয়, বললাম তো, এই যে দেখো এখানে লেখাই আছে বিদ্যার আলয়, তাহলে এখানে বিদ্যার একটা সমস্যমান পদ, আলয় একটা সমস্যমান পদ, তাহলে এটা হলো বিদ্যার আর আলয়। এই যে এক একটা পদ আমি বোঝাচ্ছিলাম যে এক একটা পদকে আমরা এক পদে পরিণত করছি, তাহলে এই যে এখানে একটা পদ রয়েছে বিদ্যার, একটা হচ্ছে আলয়, এই দুটো হচ্ছে তাহলে সমস্যমান পদ, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সমস্যমান পদ। আর ব্যাস বাক্য, ব্যাস বাক্যটা কি? ব্যাস বাক্যটা হচ্ছে পুরো বাক্য, কোনো সমাসের অর্থ প্রকাশ করার জন্য সব পদগুলোকে আলাদা আলাদা করে যে বাক্যাংশটা রচিত হয়। যেমন চন্দ্রমুখী, চন্দ্রের না, চাঁদের মতো সুন্দর মুখ যে নারীর, বা চন্দ্রের ন্যায় সুন্দর যে মুখ যে নারী, ঠিক আছে? এটাকে আরেকটা ভাবেও করতে পারো, সেটা হচ্ছে চন্দ্রের ন্যায় সুন্দর মুখ যে নারীর, এটাও করা যায়, ঠিক আছে? তাহলে এই যে চাঁদের মতো সুন্দর মুখ যে নারীর, তাকে আমরা বলছি কি চন্দ্রমুখী। তাহলে এই যে পুরো বাক্যটা, চাঁদের মতো সুন্দর মুখ যে নারীর, এই পুরো বাক্যটাকে বলা হচ্ছে একটা ব্যাস বাক্য। এই পুরো বাক্যটাকে বলা হচ্ছে একটা ব্যাস বাক্য, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ওকে? আর আরেকটা হলো যে পূর্বপদ আর উত্তরপদ, এই বিষয়টা বুঝে নাও। পূর্বপদ আর একটা হচ্ছে উত্তরপদ, এটা কাকে বলবো? ধরো আমি বলছি যে ধরো আমি বললাম যে বিধি দ্বারা আবদ্ধ, বিধি দ্বারা আবদ্ধ, তাহলে এখানে বিধি দ্বারা আবদ্ধ শব্দটা, এটা হচ্ছে একটা ব্যাস বাক্য। তাহলে এখানে পূর্বপদ কোনটা? এটাকে যখন আমরা সমাস করব, এক পদে যখন পরিণত হচ্ছে, শব্দটা হয়ে যাবে বিধিবদ্ধ। এই বিধি যে শব্দটা দেখছো, সেটাকে আমরা বলি পূর্বপদ, আর বদ্ধ যে শব্দটা দেখছো, সেটাকে আমরা বলি উত্তরপদ। বোঝা গেল? ধরো আরেকটা আমি শব্দ বলছি, সাপোজ ধরো বললাম যে অন্ন আর বস্ত্র, অন্ন ও বস্ত্র, তাহলে এটা হচ্ছে একটা ব্যাস বাক্য, তাই তো? এটা হলো একটা ব্যাস বাক্য। এটাকে যখন আমি সমাসে পরিণত করব, শব্দটা কি হবে? অন্ন বস্ত্র। এখানে অন্ন হচ্ছে পূর্বপদ, আর উত্তরপদ মানে পরের পদটা, পরের পদ, এটাকে পরপদও বলা যায়, উত্তরপদও বলা যায়, পরপদ বা উত্তরপদ। তাহলে সেটা হলো অন্ন বস্ত্র। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে পুরোটা। তাহলে আমরা পড়লাম সমাস কাকে বলে। সমাস হচ্ছে সমস্যমান পদ, হচ্ছে যে পদগুলো রয়েছে, আর যখন পুরো একটা বাক্য তৈরি হচ্ছে সবকটা পদ নিয়ে, সেটাকে আমরা বলি ব্যাস বাক্য। আর পূর্বপদ আর উত্তরপদ সমাসের যে এক পদে পরিণত হচ্ছে যখন, সেখান থেকে আমরা পূর্বপদ যেটা পাচ্ছি আর উত্তরপদ যেটা পাচ্ছি। এই হলো সমাসের একটা বেসিক ধারণা। নেক্সট নেক্সট হলো সমাসের শ্রেণী বিভাগ।
সমাসকে কয় ভাগে ভাগ করা হয়? সমাসকে কয় ভাগে ভাগ করা হয়? সেটা হচ্ছে 6 ভাগে ভাগ করা যায়, কিন্তু এই 6টা ভাগ ছাড়াও লাস্ট একটা ভাগ আমাদেরকে পড়তে হয়, সেটাকে আমরা বলে থাকি নিত্য সমাস। সেটাকে আমরা বলি নিত্য সমাস। আমরা পড়বো, ঠিক আছে, শেষে পড়বো। তাহলে প্রথম ভাগ হচ্ছে অব্যয়ীভাব সমাস, তারপরে হচ্ছে দেখো কর্মধারয়, 3 নম্বর হচ্ছে তৎপুরুষ, 4 নম্বর হলো দ্বন্দ্ব, 5 নম্বর হচ্ছে বহুব্রীহি, 6 নম্বর হচ্ছে দ্বিগু। এই প্রত্যেকটা যখন আমি এমসিকিউ করাচ্ছিলাম কোনটা কাকে বলে বা কি হতে পারে একটু একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা ডিটেল আলোচনা করব। আগে আমরা পড়ে নিলাম সমাসকে কয় ভাগে ভাগ করা যায়। সমাসকে মোটামুটি ভাবে 6 ভাগে ভাগ করা যায়, এছাড়াও সমাসের আর একটি ভাগ থাকে যেটা তোমাদেরকে বলেছি নিত্য সমাস। ওকে, সব কটা ভাগ পড়বো। আচ্ছা, বিভিন্ন সমাসে কিছু পূর্বপদ এবং উত্তর পদের প্রাধান্য থাকে, মানে ধরো পূর্ব পদে বিশেষ্য পদের প্রাধান্য আছে, উত্তর পদে হয়তো বিশেষণটা বেশি। তো এই জায়গাটা আমরা পড়বো, কিন্তু এখনই পড়বো না, আমরা সমাসের শেষে গিয়ে পড়বো সেটা, ঠিক আছে, বলে দেব তোমাদেরকে, একদম একটা চার্ট করে সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে তোমাদের মাথায় থাকে। আচ্ছা, তাহলে আগে আমরা পড়ি যেটা আমরা বলেছি যে ফার্স্ট ভাগ, যেটাকে বলা হচ্ছে অব্যয়ীভাব সমাস, তাই তো? অব্যয়ীভাব সমাস বিষয়টা কি? দেখো, এই যে অব্যয়ীভাব, এই যে একটা কনসেপ্ট রয়েছে অব্যয়ীভাব, এই প্রথমেই কি নামটা রয়েছে? অব্যয়, তাই তো? অব্যয় মানেটা কি বলেছিলাম? পদটা যার রূপের কোনো পরিবর্তন ঘটে না, বা ধরো দুটো বাক্যকে যখন একটা শব্দ দিয়ে যুক্ত করতে হয়, এই অব্যয়টা আরো ডিটেলে আমরা যখন পদ পড়বো তখন বলবো, যার রূপের পরিবর্তন ঘটে না, যার রূপের কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে? সেটা কিভাবে ঘটে না? সেটা লিঙ্গ ভেদে ঘটতে পারবে না, লিঙ্গ ভেদে, কারক, বচন, মানে ধরো লিঙ্গ কি আমরা একটা জায়গা থেকে একটা কনভার্ট করছি, তো পুরুষ থেকে স্ত্রী, বা বচনে দেখো যেমন সিঙ্গুলার প্লুরাল, মানে একটা আছে দুটো হলো, এই যে পরিবর্তনটা, এই বিষয়টা কিন্তু অব্যয়ের ক্ষেত্রে ঘটে না, অব্যয় একই রকম থাকে। তাহলে যার কোনো পরিবর্তন নেই তাকে আমরা বলছি অব্যয়। আরেকটা হচ্ছে যখন যে শব্দ দ্বারা, যে শব্দ, সরি, যে শব্দ দ্বারা কি হচ্ছে, যে শব্দ দ্বারা আমরা কি করি না, যে শব্দ দ্বারা তোমার কি বলে, ধরো দুটো বাক্যকে যুক্ত করা হয়, যুক্ত করা হয়, তাকে বলা হচ্ছে অব্যয়। তাহলে এই যে আমি, এটা কিন্তু সমাস নয়, এটা আমি বারবার বলছি, এই অংশটা কিন্তু পুরোটাই হচ্ছে অব্যয়। তার কারণ অব্যয়ীভাব সমাসটাকে যদি আমাদেরকে জানতে হয়, যদি আমাদেরকে অব্যয়ীভাব সমাসটাকে জানতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে নামটা কি বলেছে? অব্যয় বলেছে, তো সবার প্রথমে এই যে অব্যয় নামটা বলেছে সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হতে হবে। তাহলে অব্যয় কাকে বলে আমি জানলাম। এবার আমি আসি, কিছুক্ষণ আগেই পড়িয়েছি পূর্ব পদে অব্যয় আছে, পূর্ব পদ, আর একটা পড়িয়েছি উত্তর পদ। তাহলে যে পদের পূর্ব পদে অব্যয় থাকবে আর পরপদে কি থাকবে? পরপদে, যে পদের পূর্ব পদে অব্যয় থাকবে আর পরপদে বিশেষ্য থাকবে। কিভাবে দেখেছো? পূর্ব পদে অব্যয় আছে, পরপদে বিশেষ্য। এই যে একটা বলছিলাম না একটু আগে, যে বিভিন্ন সমাসের ক্ষেত্রে আমরা দুটো পদের ক্ষেত্রে
মানে দুটো পদ, পূর্ব পদ এবং উত্তর পদ, এই দুইয়ের ক্ষেত্রেই বিভিন্ন পদের আমরা কি দেখব না প্রাধান্য দেখব। ঠিক যেমন অব্যয়ী ভাবের ক্ষেত্রে পূর্ব পদে অব্যয় থাকে আর পরপদে বিশেষ্য থাকে, তবেই কিন্তু সেই পদটা অব্যয় হবে। তোমাকে দেখে নিতে হবে যে পূর্ব পদে অব্যয় রয়েছে, পরপদে বিশেষ্য রয়েছে, তাহলে এটা অব্যয়ী ভাব সমাস হবে। এবার কিভাবে অব্যয়টাকে আমি চিনবো কিভাবে? ধরো এই যে বলছে মিলের অভাব, গড় মিল, মিলের অভাব, ঠিক আছে, কোনো কিছু গড় মিল করে দিয়েছে, মানে যেটা মিলছে না, এক কথায় যেটা মিলছে না সেটাই তো গড় মিল। তাহলে মিলের অভাব, কিন্তু এই শব্দটা তোমাদেরকে অনেক সময় পরীক্ষায় তোমাদের যতগুলো দেখতে পাচ্ছি আমি ব্যাস বাক্য বা সেটা দিয়ে দেবেই এমনটা বলছি না, কিন্তু পঞ্চায়েতের পরীক্ষায় মোটামুটি ভাবে সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যটা উল্লেখ করে দিয়েছে। তা এটা কি কি ক্ষেত্রে হতে পারে সেটা বললাম। যেমন দেখো গৃহে গৃহে, প্রতি গৃহে, প্রতি গৃহে মানেই তো হচ্ছে গৃহে গৃহে, তাই না, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। মিলের অভাব, মিলের অভাব নেই বলেই তো গড় মিল। তো এখানে এই যে গড় শব্দটা দেখছো, এটা কিন্তু অব্যয়, পূর্ব পদে অব্যয়, মিল শব্দটা কিন্তু বিশেষ্য। পরেরটা দেখো গৃহে গৃহে, এই যে প্রতি গৃহে, প্রতি গৃহে শব্দটাতে এই যে প্রতি, প্রতিটা কিন্তু অব্যয় আর গৃহেটা হচ্ছে বিশেষ্য পদ। গৃহ মানে যে কোনো কিছুর নাম বুঝিয়েছে, আর অব্যয়, অব্যয় কাকে বলে সেটা তো তোমাদেরকে বললাম। আচ্ছা, এবার অব্যয়টাকে আমরা অব্যয়ীভাব সমাসটাকে চিনবো কি করে, কিভাবে কি কি অর্থে বসলে অব্যয়ীভাব সমাস হবে। এই যে নোটটা তোমাদেরকে করে দিয়েছি, এর বাইরে আর কোনো মতেই কিছু আসতে পারে না অব্যয়ীভাব সমাস থেকে, ঠিক আছে। এই পুরো নোটটা যদি পড়ে যাও, একদম অব্যয়ীভাব সমাস যদি পরীক্ষায় দেয় 100% একদম কমন থাকবে, ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম কিভাবে সেটা হবে। দেখো ধরো আমি তোমাদেরকে বলছি উপকূল বলে একটা শব্দ, উপকূল, তাহলে এখানে আগে তোমরা আমায় বলো উপটা কি? উপটা হলো অব্যয় আর কুলটা হলো কি বিশেষ্য। আচ্ছা, এবার কি কি অর্থে হবে? সামীপ্য, সামীপ্য কথার অর্থ কি? সামনে, কোনো কিছুর সামনে বোঝালে সামীপ্য, যেমন অক্ষির সমীপে, ঠিক আছে, যেমন দেখো উপকূল বললাম আমি এক্ষুনি, কুলের সামনে, ঠিক আছে। সমীপে শব্দটার অর্থ হচ্ছে তোমার তাহলে কোনো কিছুর কাছাকাছি বা সামনে, এই অর্থে বোঝাচ্ছে। মানে কাছাকাছি বলতে এখানে কি, অক্ষির সমীপে মানে সমকক্ষ বা প্রত্যক্ষ, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। ধরো আরেকটা আমি বলছি, সাপোজ উপকণ্ঠ, আমরা বলি না যে শহরের উপকণ্ঠে, মানে কাছাকাছি, এই যে এটা হচ্ছে কণ্ঠের সমীপে, তাহলে এই সামনে, এই অর্থটা আগে বুঝে নেবে, এটার অর্থ হচ্ছে কাছাকাছি। মানে এই যে ধরো উপকূল মানে কুলের মতোই কাছাকাছি কিছু একটা, উপকণ্ঠে আমরা বলি না যে শহরের উপকণ্ঠে, মানে শহরের কাছাকাছি কোথাও, তাহলে উপকণ্ঠে কি হবে? কণ্ঠের বিপরীত, কণ্ঠের বিপরীত, এটা হচ্ছে উপকণ্ঠ। দেখো আরো একটা বলছি, উপনগরী, সেম, এটা তোমরা আমাকে করে জানাবে যে কি হবে, এটা তোমরা আমাকে করে জানাবে যে কি হবে। শব্দটা হলো উপনগরী, ঠিক একদম সেম, ঠিক আছে। তাহলে এই অর্থগুলো যদি বুঝতে পারো আর কোনো অসুবিধা হবে না, ধরনটা কিন্তু এক। দেখো কণ্ঠের বিপরীত, অক্ষির তোমার কি বলে সমীপে, সরি একটা ভুল বললাম, কণ্ঠের বিপরীত হবে না, ওটা হচ্ছে তোমার হবে কণ্ঠের সমীপে, ঠিক আছে, তা নইলে হবে না, এটা হবে কণ্ঠের সমীপে। ওকে, তাহলে প্রথম এটা হচ্ছে তোমার, এগুলো সব সমীপে হবে কারণ কাছাকাছি বলেছে তো সেই কারণে। তাহলে উপকণ্ঠে হচ্ছে কণ্ঠের সমীপে, কণ্ঠের কাছাকাছি কিছু একটা। আচ্ছা, এবারে হলো তাহলে উপনগরীটা তোমরা আমাকে করে
বোঝাবে, ঠিক আছে? এটা উপকণ্ঠে হলে কণ্ঠের সমীপে হবে। আর একটা যেমন আমি বলছি ভোর নাগাদ, অর্থাৎ ভোরের কাছাকাছি কিছু একটা, ভোরের সমীপে। ওকে, সবগুলোই সমীপে বোঝাচ্ছে। তাহলে সামীপ্য শব্দের অর্থ কাছাকাছি বা সামনে। নেক্সট হচ্ছে কি বিপসা। বিপসা মানে একই শব্দ যখন বারবার রিপিটেশন হচ্ছে, বারবার, অর্থাৎ দিন দিন, প্রতিদিন। এই যে প্রতিটা আগেই বলেছি এটা হলো অব্যয়, এটা পূর্বপদ। দিন হলো বিশেষ্য, এটা পরপদ। তাহলে দিন দিন মানে প্রতিদিন, মানে আমরা কি বোঝাই? আজকে একটা দিন, কাল একটা দিন। ফি বছর মানে বছর বছর, বলে না যে ফি বছরে মড়ক লেগেই আছে, তো ফি বছর প্রত্যেক বছরে বছর। প্রতি মন মানে হচ্ছে মন মন, মানে মনে মনে। জনে জনে মানে প্রতি জনে, আমরা বলি না যে ক্লাসে প্রতি জনে, তাহলে সবাই মিলে করবে বা প্রত্যেকে করবে, এই যে কথাটা আমরা বলি, অর্থাৎ প্রতিজন, জনে জনে এটা করা, যেটা আমরা তাহলে বোঝাচ্ছি। বা ধরো আমি, হ্যাঁ এগুলো বললাম, যেমন তাহলে এগুলো হচ্ছে সব বিপসা, মানে যে কথাটা বারবার, একই কথার বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এইভাবে এটা করলে অব্যয়ীভাব সমাস হবে। এইগুলো যদি বুঝতে শেখো তাহলে অব্যয়ীভাব সমাসকে চিহ্নিত করা কোনো ব্যাপার নয়, দেখলেই বুঝতে পারবে। নেক্সট অনতিক্রম। অনতিক্রম মানে কোনো কিছুকে অতিক্রম না করা, তাই তো? কোনো কিছুকে অতিক্রম না করা, সেটা হচ্ছে অনতিক্রম। কিভাবে? যেমন সাধ্যকে অতিক্রম না করে আমরা আমাদের সাধ্য মতো যে কোনো কাজ করি, কখনোই সেটার বাইরে গিয়ে করতে পারি না, সেটাকে আমরা বলি যথাসাধ্য। যেমন ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট, তাহলে তোমার জন্য যথেষ্ট করা হয়েছে, ইষ্টকে অতিক্রম না করে। তাহলে এগুলো হচ্ছে অনতিক্রম, কোনো কিছুকে অতিক্রম না করা। ধরো আরেকটা আমি বলছি, এখানে তোমাদেরকে একটা সাপোজ আমি করছি, যথারীতি। এই যে শব্দটা দিলাম যথারীতি, তাহলে এটাকে কি লিখবে? এটা হলো রীতিকে অতিক্রম না করি, যথারীতি। তুমি কোনো কিছুকে অতিক্রম করছো না, রীতিকে অতিক্রম না করি, এটা হলো ব্যাস বাক্য, অব্যয়ীভাব সমাস, যথারীতি। আচ্ছা, এবারে আরেকটা তোমাদেরকে দেব, সেটা তোমরা বাড়িতে করবে, সেটা আমাকে উত্তর বলবে, সেটা হলো যথার্থ। যথার্থ, এটা কিন্তু নিজেরা করবে, ঠিক আছে? যথার্থ। পরেরটা অভাব বুঝিয়েছে কোনো কিছু, অভাব। কিভাবে অভাবটা বোঝাবে? দেখো, যেমন কোনো কিছু বিঘ্ন হচ্ছে, বিঘ্নের অভাব, তাই তো? মানে নির্বিঘ্নে কাজটা ঘটিয়ে দাও যাতে কোনো বিঘ্ন না হয়, তাহলে নির্বিঘ্ন হলো বিঘ্নের অভাব, অভাব ঘটেনি, তাই জন্য কাজটা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। গতিকের অভাব, সেটা হলো বেগতিক। চালের অভাব, বেচাল, কেউ বেচাল হয়ে পড়ছে মানে তার চালের অভাব। কোনো কাজটা নির্বিঘ্নে, মানে বিঘ্ন যাতে না হয়, ঠিক আছে? বিঘ্নের অভাব হলে তবেই বিষয়টা নির্বিঘ্ন হবে। তাহলে এটাকে আমরা বলছি অভাব বোঝাতে ব্যবহার করা হচ্ছে। এটাকে আরেকটা ধরো আমি বললাম, যেমন আগেরটা বলেছিলাম গড়মিল। এই যে এটা হলো মিল, মানে মিলছে না কোনো কিছু, তাহলে সেটা হচ্ছে মিলের অভাব, কোনো কিছু মেলেনি ঠিকভাবে, সেটা হলো গড়মিল। আর একটা বলছি, যেমন দেখো হা ঘর, আমরা বলি না কি হা ঘরে, তাহলে এটাকে আমরা বলছি হা ঘর, অর্থাৎ ঘরের অভাব, যার ঘর নেই, তাহলে সেটা হলো হা ঘর। হা ভাত, যার ভাত জোটে না, ভাতের অভাব, ঠিক আছে? এইগুলো। তাহলে নেক্সট হচ্ছে সীমা, ব্যাপ্তি বুঝিয়েছে, একটা জায়গা থেকে একটা জায়গার সীমা কতটা, ব্যাপ্তি। যেমন সমুদ্র
পর্যন্ত অবধি, যেটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা দুই ভাগে বলি, ঠিক আছে। যেটাকে আমরা ব্যাপ্তি বলেছি, অর্থাৎ ধরো আমি বলছি যে সমুদ্র পর্যন্ত, ঠিক আছে, তাহলে সমুদ্র। আচ্ছা, কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, তাহলে এটাকে আমরা কি বলবো, আকণ্ঠ। আচ্ছা, দিনব্যাপী মানে সারা দিন ভর, অর্থাৎ সারা দিন ধরে চলছে, দিনব্যাপী। এই যে সমুদ্র, আকণ্ঠ, এখানে আকণ্ঠ হবে, আকণ্ঠ, ঠিক আছে, এইগুলোকে বলা হয়। আচ্ছা, আরো একটা করাচ্ছি, যেমন দেখো এটা খুব আসে পরীক্ষায়, যেমন আপাদ মস্তক, মানে কি হবে এটা, পা, এটা থেকে পা পেলাম, আর মাথা, মস্তক, তাহলে পা থেকে মাথা পর্যন্ত, এটাকে আমরা বলছি আপাদ মস্তক। এটা পরীক্ষায় খুব আসে, বিভিন্ন পরীক্ষায়। আচ্ছা, আর একটা দেখো, যেমন বলছি শৈশব থেকে, শৈশব থেকে, সেটা হলো শৈশব। সিমিলারলি সিমিলারলি যেমন তোমার করবে যে আজন্ম, আজন্ম আমরা বলি না, আজন্ম, এই শব্দটা নিজেরা করবে, জন্ম। খুব ইজি কিন্তু, জন্ম সেম হবে, ঠিক যে কটা নিয়ম দেখাচ্ছি একদম সেম হবে, যদি একটু বুঝতে পারো। অবশ্যই জন্ম থেকে, তাই তো, বা জন্ম হতে, তাই সেটাই আজন্ম। আচ্ছা, মানে জন্ম থেকে তুমি কোনো কাজটা করছো, আজন্ম ধরে, বলি না আমরা আজন্ম ধরে এই কাজটা করছি, তো সেটাকে বোঝাচ্ছে। আরেকটা হলো সাদৃশ্য। সাদৃশ্যটা কি হবে, সাদৃশ্যটা হচ্ছে, যেমন দেখো বনের সদৃশ, আগের দিনই বলে দিয়েছিলাম, কোনো কিছুর সমতুল্য বোঝালে সেটা সাদৃশ্য, কারোর কিছুর সঙ্গে তুমি সেম জিনিস বোঝাচ্ছ, সমতুল্য, এটার তুল্য। যেমন উপবন, একটা বনের মতোই কিছু তৈরি করেছো, তাহলে বনের সদৃশ। মূর্তির সদৃশ প্রতিমূর্তি, যেমন ধ্বনির সদৃশ কি হবে, প্রতিধ্বনি। তাহলে এগুলোকে আমরা বলছি কি, উপবন। তারপর হচ্ছে উপকথা, উপকথা এটা নিজেরা করবে, উপকথাটা। উপকথা এটা নিজেরা করবে, ঠিক আছে। তাহলে এইগুলো হলো সাদৃশ্য বোঝাচ্ছে। নেক্সট, নেক্সট হচ্ছে পশ্চাৎ, কোনো কিছুর পশ্চাৎ বুঝিয়েছি, যেমন হচ্ছে গমনের পশ্চাৎ, সেটা হলো অনুগমন, মানে কেউ যাচ্ছে তুমি তার পিছনে যাচ্ছ। অনুস্বর মানে স্বরের পশ্চাৎ, কেন বলো তো অনুস্বর, এই অনুস্বরটা কি আমরা কখনো দেখি যে একা একা বসেছে, কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণর সঙ্গে বসবে, এরা একা একা বসতে পারে না, তো কারোর পিছনে পিছনে বসে, সেই জন্য এটাকে অনুস্বর বলা হয়। ওই যে স্বরের পশ্চাৎ পিছনে পিছনে যাচ্ছে, পশ্চাৎ অর্থাৎ পিছন, ধাওয়া করা যেটাকে আমরা বলি। নেক্সট, ক্ষুদ্রতা, কারো ছোট বোঝাচ্ছে, ক্ষুদ্র শাখা মানে প্রশাখা, দেখো শাখা তার থেকে ছোট, ক্ষুদ্র শাখা, ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ। উপসমিতি মানে ক্ষুদ্র সমিতি যেটাকে বোঝায়, সমিতি তার থেকে ছোট। হীনতা, হীনতাটা খুব একটা পরীক্ষায় আসে না, তবু দেখে রেখো, যেটা হচ্ছে দুষ্ট নীতি, দুর্নীতি। হীন দেবতা মানে অপদেবতা, খারাপ অর্থে বোঝায়। হীন শব্দটাই তো তোমরা জানো খারাপ অর্থে ব্যবহার হয়, এটা আসে না পরীক্ষায় খুব একটা। যোগ্যতা, যোগ্যতা মানে হচ্ছে রূপের যোগ্য, অনুরূপ, কেউ রূপের যোগ্য।
কুলের যোগ্য, অনুকূল, এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, উপকূল আর অনুকূল দুটোই কিন্তু কাছাকাছি শব্দ, কিন্তু দুটোর মিনিং আলাদা। উপকূল মানে সেই সমীপে অর্থে ব্যবহার হয়েছিল, মনে আছে তো, কোনো কিছুর কাছাকাছি। আর অনুকূল কিন্তু যোগ্য, কুলের যোগ্য, অনুকূল যেটাকে আমরা বলে থাকি, সরি অনুকূল হবে এটা। আচ্ছা, ঠিক আছে, এটা হলো কুলের যোগ্য, তাহলে যোগ্যতা বোঝাচ্ছে। আর কারোর বিরুদ্ধে গেলে, যেমন দেখো প্রতিবাদ করছো, বাদের বিরুদ্ধে প্রতিবাদ, ফলের বিপরীত প্রতিফল, ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া, আমরা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া দিই। একটা লোক কথা বলছে, তুমি তার উত্তরে তোমার প্রতিক্রিয়াটা দিচ্ছ, মানে সে বলছে তার ক্রিয়ার অপোজিট কাজ তুমি করছো, তাহলে ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। ফলের বিপরীত, কেউ একটা ফল পেয়েছে, তার বিপরীত প্রতিফল হবেই এটা। প্রতিবাদ, কেউ একটা মানে কোনো কিছু বলেছে, তুমি তার কথার প্রতিবাদ করছো, এই যে প্রতিবাদ। তাহলে এগুলো হলো, এই ধরনের বিষয়গুলো থাকলেই সেটা অব্যয়ীভাব সমাস হবে। তাহলে আগেই দেখতে হবে, এই যে আমি আগেই বলে দিয়েছি, এতগুলো শব্দ পড়ালাম, এগুলো সবগুলো, এই যে প্রশাখা একটু আগে পড়ালাম না, এখানে একটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে যে এই যে প্রশাখা, তোমরা বলতে পারো যে ম্যাম এখানে অব্যয় কোনটা, এখানে অব্যয় হচ্ছে প্রো, এই প্রোটা হচ্ছে একটা অব্যয়। আর অর্থাৎ এখানে এটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে, মূলত ওই উপসর্গ অনুসর্গ হিসেবে, এগুলো আলাদা আলাদা করে তোমাদেরকে করানো হবে। আর শাখাটা হচ্ছে যে প্রোটা হচ্ছে, তাহলে এখানে অব্যয়, এইটুকু বুঝে রাখো, তোমাদের অত কিছু আসছে না। আর শাখা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ্য। তাহলে আগে আমায় খেয়াল রাখতে হবে পূর্ব পদে অব্যয় থাকবে, পূর্বপদ যেটা, যেটা হচ্ছে পূর্বপদ, সেখানে থাকছে অব্যয়, খুঁজে নেবে। তারপর হচ্ছে পরপদ, তোমরা জানো যে কাকে বলে অব্যয় আর কাকে বলে বিশেষ্য পদ, বলেই দিয়েছি। ধারণাগুলো আরো ক্লিয়ার হবে যখন পদ পড়াবো, কিন্তু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে অনেক বেশি করে। তাহলে এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। এতদিন ধরে যে কটা ক্লাসে, আজকে তোমাদের নাম্বার 5 ক্লাস, তো এতদিন ধরে যে যে ক্লাসে আমি তোমাদেরকে সমাস করিয়েছি, এবং তার মধ্যে যে অব্যয়ীভাব সমাসগুলো আছে, আগের ক্লাসগুলো এই ক্লাসটার সঙ্গে মিলিয়ে নেবে, এবং দেখবে যে যে ডিসকাশনটা আমি করে দিয়েছিলাম সেটা বা সেই প্রশ্নটার সাথে তোমরা এটা বুঝতে পারছো কিনা। ওকে, এই আমাদের এই ডিসকাশন গুলো যখন শেষ হয়ে যাবে সমাসের, তখন আমরা সমাসের উপরে একটা প্র্যাকটিস সেট করে নেব, তাহলে আমরা বুঝতে পেরে যাব। ওকে, আজকে আমাদের এই অবধি থাকবে। কাল আমরা আবার একটা সমাস, অন্য একটা যে ভাগ রয়েছে, দ্বন্দ্ব সমাস বা কর্মধারয় সমাস, এরকম কিছু একটা ভাগ আমরা করব। আজকে ডে 1-এ আমরা করলাম অব্যয়ীভাব সমাস, ঠিক আছে। সমাসটা তাহলে আমরা 3-4 দিনে শেষ করব, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এবারে দেখো, তোমাদের জন্য ম্যাথসের যে অনলাইন ব্যাচ আসছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হবে সেখানে। 3 মান্থসের কোর্স, তোমরা যারা করতে চাও তারা 599 দিয়ে অবশ্যই জসিম স্যার নাম্বারটা দেখে নাও, 8348817027। তোমরা তো অনেকেই ম্যাথসের জন্য বলছো, তো অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। ওকে, স্ক্রিনে নাম্বারটা ভালো করে দেখে নাও, অ্যান্ড তোমাদের যে ভর্তি ফিজ বা ইত্যাদি টোটাল ডিটেলসটা দেখে নাও। নেক্সট, তাহলে আজকের ক্লাস তোমাদের সাথে আমার এখানেই শেষ। কাল আবার দেখা হবে। সমাস কেমন লাগলো সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না, অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমরা কতটা বুঝতে পারলে। ওকে, থ্যাংক ইউ সকলকে।
আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটু, ওকে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব